আসসালামু আলাইকুম। আমি শোভন। তো আজকে আমি বায়োলজির একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই টপিকটা হচ্ছে সেল ডিভিশন, মানে কোষ বিভাজন। তো কোষ বিভাজন কাকে বলে, কিভাবে হয়, এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা শুরু করি। তো কোষ বিভাজন, কোষ বিভাজন। তো কোষ বিভাজন কাকে বলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। কোষ বিভাজনটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ থেকে বিভাজিত হয়ে একটি বা দুটি কিংবা চারটি কোষে রূপান্তরিত হয় বা সৃষ্টি হয়, সেটি হচ্ছে মূলত কোষ বিভাজন। মানে একটা কোষ থেকে দুটো হবে, দুটো থেকে তিনটা হবে, চারটা হবে, এরকম আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। তো মূলত কোষ বিভাজন হচ্ছে তিন ভাবে হয়। তিন ভাবে হয়। প্রথমটা অ্যামাইটোসিস, সেকেন্ডটা আমাদের সবার পরিচিত মাইটোসিস, এবং লাস্ট ওয়ান মায়োসিস। মায়োসিস যেটাকে অনেকে মিওসিসও বলে, মায়োসিসও বলে, যে কোনো একটা বলতে পারে। তো 9-10 মূলত এই দুইটা দেওয়া আছে, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিসটা দেওয়া নেই। অ্যামাইটোসিসটা আমরা একটু জেনে নেব এই জিনিসটা কি, কিভাবে হয়। তো তো আমাদের চারপাশে আমরা জানি যে বিভিন্ন জীব থাকে এবং প্রত্যেকটা জীবেরই মানে কোষ নিয়ে গঠিত হয়। তো প্রত্যেকটা বিভিন্ন ধরনের যে এককোষী আছে, বিভিন্ন মানে বহুকোষী প্রাণী আছে। তো এককোষী প্রাণীগুলা কি কি? এগুলো হচ্ছে তো এককোষী প্রাণী কোনগুলা? এককোষী প্রাণীগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এগুলো হচ্ছে এককোষী প্রাণী। এদের বিভাজনটা হয় মূলত অ্যামাইটোসিসের মাধ্যমে। এবং বহুকোষী যারা আছে তারা হচ্ছে মানুষ, বহুকোষী, এবং এগুলো হচ্ছে এককোষী। এটা হচ্ছে এককোষী এবং মানুষ, গাছ, মাছ ইত্যাদি। ঠিক আছে। তো এই এককোষী একটা থেকে ডিভাইডেড হয়ে আরো আরো বেশি এককোষী প্রাণী উৎপন্ন হবে, এবং বহুকোষীটা হচ্ছে একটা থেকে দুটা হবে, দুটো থেকে চারটা, এরকম হয়ে মানুষ, গাছ, মাছ এবং পাখি, এগুলো যত কিছু আছে সবকিছু সৃষ্টি হবে। তো এখন যেই কোষটা থেকে নতুন কোষ সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলবো অপত্য কোষ। অপত্য কোষ বা ডটার সেল। অপত্য কোষের ইংলিশটা হচ্ছে ডটার সেল, মানে যেই কোষটা থেকে নতুন কোষ, নতুন বেবি সেল উৎপন্ন হবে সেটাকে বলবো অপত্য কোষ, যেটা ইংলিশ নেম হচ্ছে ডটার সেল। এবং যেটা থেকে এই অপত্য কোষটা সৃষ্টি হলো, উৎপন্ন হলো, সেটাকে বলবো আমরা মাদার সেল। মাদার সেল বা বা
মাতৃকোষ। তো খুঁটিনাটি এই হলো বিষয়। তো আমরা এখন মাইটোসিস বিভাজনে চলে যাব। মূলত আজকে মাইটোসিস সম্বন্ধে আমরা জানব। মাইটোসিস বিভাজন, এই মাইটোসিস বিভাজনকে কিন্তু সমীকরণে বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়ে থাকে। তো এটা কেন হয়, কিভাবে কেন বলা হয়, এটা আমরা জানবো। তো প্রথমে যে মাইটোসিস কাকে বলে, মাইটোসিস বিভাজনটা কি। তো যে কোষ বিভাজনের মাধ্যমে একটি প্রকৃত কোষটা কি, প্রকৃত কোষটা হচ্ছে মাতৃকোষের কথাটাই বলা হচ্ছে প্রকৃত কোষ। যে কোষ বিভাজনের মাধ্যমে একটি প্রকৃত কোষ থেকে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, খেয়াল রাখতে হবে, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়, তাকে মাইটোসিস বলা হয়। মাইটোসিস মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস একবার করে বিভাজিত হয়। নিউক্লিয়াস একবার বিভাজিত হবে মানে ভাঙবে। ক্রোমোজোম একবার, এবং সাইটোপ্লাজমও কিন্তু একবারই বিভাজিত হবে। মাইটোসিস মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস একবার করে বিভাজিত হবে। এখানে কোনো দুবারের কোনো প্রশ্নই উঠবে না, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, সাইটোপ্লাজম একবার। তো এটা বুঝে নিচ্ছি আমরা। তো আগে বলেছিলাম যে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। কেন বলা হয়? এই কারণটা হচ্ছে এইখানে যে ক্রোমোজোমটা থাকবে, মাতৃকোষে যে ক্রোমোজোমটা থাকবে, সেটা অপত্য কোষ যে সৃষ্টি হবে, নতুন বেবি সেলটা যে সৃষ্টি হবে, সেখানেও সেম পরিমাণ এবং সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি সম্পন্ন ক্রোমোজোম থাকবে। মানে মাতৃকোষে যদি দুইটা ক্রোমোজোম থাকে, নতুন কোষেও দুইটা ক্রোমোজোমই থাকবে। এখানেও মানে এটা তো মাতৃকোষে যদি দুইটা থাকে মানে টুয়েন থাকে, এখানেও টুয়েন হবে, মানে এখানেও টুয়েন হবে, মানে প্রত্যেকটা অনুযায়ী, ঠিক আছে? দুটো মিলে না, প্রত্যেকটা অনুযায়ী। মানে এখানে দুটা, এটা একটা বেবি, এটা একটা বেবি সেল, এখানে টুয়েন, এখানে টুয়েন, মানে ক্রোমোজোম মাতৃকোষে টুয়েন আছে, এটারও টুয়েন, এটারও টুয়েন। এর জন্য মূলত এই কারণে এটাকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হচ্ছে। তো এখন আমরা মাইটোসিসটা প্রথমে কি হয় সেটা আমরা জানবো। তো সর্বপ্রথমে মাইটোসিস বিভাজনটা হওয়ার ক্ষেত্রে প্রথমে যে বিভাজনটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কিসের বিভাজন? প্রথমে বিভাজিত হবে নিউক্লিয়াস। প্রথমে বিভাজিতই হবে নিউক্লিয়াস, ঠিক আছে? এবং এই নিউক্লিয়াসের বিভাজনের নাম দেওয়া হয়েছে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে? প্রথমে যে বিভাজন হবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, এবং নিউক্লিয়াসের বিভাজনের নাম দেওয়া হয়েছে ক্যারিওকাইনেসিস। এটা কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় অবজেক্টিভে আসতে পারে যে নিউক্লিয়াসের বিভাজনের নামটা কি। নিউক্লিয়াসের বিভাজনের নামটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এইটা সর্বপ্রথম দেখেন শাইখার 1879 সালে, ঠিক আছে? শাইখার এই নিউক্লিয়াসের এই বিভাজনটা দেখে, এবং এর নামকরণ এর নামকরণটাই করেন হচ্ছে ক্যারিওকাইনেসিস নামকরণটাই করে শাইখার, ঠিক আছে? আর এই যে মাইটোসিস বিভাজনটা, এই যে প্রথম পুরো মাইটোসিস বিভাজনটা খেয়াল করে মানে সর্বপ্রথম দেখে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে? 1882 ওয়াল্টার ফ্লেমিং
সর্বপ্রথম এই মাইটোসিস বিভাজনটা দেখেন, এর পূর্ণ বিভাজনটা দেখেন এবং নামকরণটা করেন তিনি, ওয়াল্টার ফ্লেমিং 1820 মাইটোসিস। তো নিউক্লিয়াসের বিভাজন তো ঘটে গেল, নিউক্লিয়াসের বিভাজনের পরে হবে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম সেকেন্ডে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে এবং এই সাইটোপ্লাজমের নাম হচ্ছে সাইটোকাইনেসিস। মনে রাখতে হবে নিউক্লিয়াসের যে বিভাজনটা সেটার নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের যে বিভাজনটা ঘটবে সেটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোর সাথে এই সাইটোপ্লাজমের সাইটোর সাথে সাইটোকাইনেসিস, এটা আমার মনে রাখবো। একটা মনে থাকলে নিউক্লিয়াসেরটা অটোমেটিক আমাদের মূল মাথায় চলে আসবে। মানে একটা মনে রাখতে হবে যে কোনটা মানে উল্টোপাল্টা করা যাবে না। সাইটোর সাথে সাইটো মিলিয়ে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনের নাম হচ্ছে সাইটোকাইনেসিস, আর ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের। তো এই দুইটা বিভাজনের কিছু পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক একটা ফেজ থাকে, সেই ফেজটার নাম হচ্ছে ইন্টারফেজ। যেমন আমরা মনে করতে পারি যে আমরা কোথাও বেড়াতে যাবো বা ঘুরতে যাবো, ট্রাভেলিং করতে যাবো, তো প্রথমে আমরা ভাবি যে আমরা কি কি জামা কাপড়গুলো নিব, আমাদের মানে এই জামাটা আমার নিতে হবে, টুথব্রাশটা নিতে হবে, টুথপেস্টটা নিতে হবে। এই ফেজটাকে বলা হচ্ছে, মানে সবকিছু নেওয়ার আগে চিন্তা ভাবনা করার এই ফেজটাকে বলা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, তো বুঝে গেছি। তো এখন কিন্তু আমরা সেই ট্রাভেলটা করতে যাচ্ছি। আসলে আমরা একটা ট্রাভেল করতে, সেই ট্রাভেলটা হচ্ছে মাইটোসিসের যে পর্যায়গুলো আছে সেই ট্রাভেলটা আমরা করতে যাচ্ছি। তো দেখি কি হয়। ঠিক আছে, তো মাইটোসিস বিভাজনটা 5টা পর্যায় হয়ে থাকে। 5টা পর্যায়, তো 5টা পর্যায় কি কি? প্রোফেজ, সেকেন্ড প্রোমেটাফেজ, থার্ড মেটাফেজ, fourth অ্যানাফেজ এবং লাস্ট অফ অল টেলোফেজ। মাইটোসিস বিভাজনটা প্রথম প্রোফেজ দিয়ে শুরু এবং টেলোফেজ দিয়ে শেষ হয়। তো এই 5টা মোটামুটি ধাপ, এই 5টা ধাপে মাইটোসিস বিভাজনটা তার জার্নিটা শেষ করে। তো প্রথমে আমরা প্রোফেজটা সম্পর্কে জানি, তো আমরা আদার্স গুলো মুছে দিই। প্রোফেজের যে জিনিসটা, প্রথমে একটা চিত্র আঁকলাম না, এটা হচ্ছে একটি উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষেরটা আমরা দেখাবো, প্রাণী কোষেরটাও সেম, জাস্ট কিছু ডিফারেন্স ওখানে আছে, সেটা আমরা পরে বলে দিই। তো এই হচ্ছে উদ্ভিদ কোষ। এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মনে রাখতে হবে, এই বাইরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। দেন এইটা হচ্ছে পুরাটাই হচ্ছে নিউক্লিয়াস। ভিতরে আরো অনেক কিছু আমরা দেব, অ্যাড করবো, কিন্তু জেনে রাখি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের
যেটি হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি ভেতরে এবং সবচেয়ে গাঢ় অংশটা এটা সবচেয়ে গাঢ় অংশটা বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস সবচেয়ে গাঢ় অংশটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের বাইরের প্রাচীরটাকে বলা হবে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। কয়টা জিনিস শিখলাম? বাইরের এই অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বাইরের আবরণ, বহিরাবরণটা হচ্ছে আমাদের এই যে মানুষের যে বহিরাবরণ ত্বক, সেই রকম নিউক্লিয়াসের বহিরাবরণটা হচ্ছে নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এবং নিউক্লিয়াসের ভিতরে যে সবচেয়ে গাঢ় অংশটা থাকবে এবং ঘন, এই 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 জিনিসটা হচ্ছে ঘন, সেটাকে বলা হবে নিউক্লিওলাস। এবং এটাকে কেন্দ্র করে এগুলোকে বলা হচ্ছে ক্রোমোটিন। এগুলোকে বলা হচ্ছে ক্রোমোটিন। এগুলাই আস্তে আস্তে ক্রোমোজোমে রূপান্তরিত হবে। তো এই হচ্ছে প্রোফেজের একটি ধাপ। এখন এই প্রোফেজের যখন শুরু হবে, এই নিউক্লিয়াসটা, এই যে আমরা নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি, এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে বড় হতে থাকবে। যখন বিভাজন শুরু হবে, এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে স্ফীত হবে, বড় হতে থাকবে। এবং এই যে এই অংশগুলো পানি থাকবে, এখানে পানি 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 থাকবে, সেই পানিগুলা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। ক্রোমোজোম থেকে পানিগুলা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। এই পানি হ্রাস পাওয়ার ফলে এই যে ক্রোমোজোম গুলা আছে, সেই ক্রোমোজোম গুলা সরু হয়ে যাবে এবং সরু হওয়ার পরে সেগুলো মোটা এবং সংকুচিত হয়। পানি যখন হ্রাস পাবে সেগুলো নর্মালি লম্বা হওয়ার কথা, কিন্তু পানিটা হ্রাস পাওয়ার ফলে এই ক্রোমোজোম গুলো নিজেদের ভিতরে একটা কুণ্ডলী পাকিয়ে দেয়, সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার ফলে এদের হাইটটাও কমে আসে, খাটো হয়ে যায় এবং মানে এটার লেন্থও মোটা হয়ে যায়। তো পানি হ্রাস পাওয়ার ফলে এই জিনিসটা ঘটে থাকে এবং আলটিমেটলি প্রোফেজের শেষের দিকে এই নিউক্লিওলাসটা আস্তে আস্তে লুপ্ত হতে থাকবে। এটা শেষের দিকে নিউক্লিওলাসও আস্তে আস্তে চলে যাবে এবং নিউক্লিয়ার মেমব্রেনও আস্তে 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 লুপ্ত হতে থাকবে এই জিনিসটা। তো মূলত এই হচ্ছে প্রোফেসের খুঁটিনাটি বিষয়গুলো। তো এখন আমরা এটা মুছে দিলেই হবে। এখন আমরা প্রো মেটাফেজ সম্পর্কে জানবো। প্রো মেটাফেজটা কি? তো প্রো মেটাফেজে প্রথমে যে জিনিসগুলো আসবে, প্রো মেটাফেজের প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে একটি স্পিন্ডল যন্ত্র। প্রো মেটাফেজের প্রথমে একটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়ে যাবে এবং এই স্পিন্ডল তন্ত্রটা মানে স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হবে তন্তুময় মানে ফাইবার জাতীয় কিছু প্রোটিন দ্বারা। এই যে এটা কিন্তু পুরোটাই হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই যন্ত্রটা তৈরি হয়েছে প্রোটিন দ্বারা, ফাইবার জাতীয় প্রোটিন দ্বারা। এর এর দুটি মেরু থাকবে, এগুলাকে বলা হচ্ছে মেরু। দুইটা মেরু, নিচে একটা উপরে একটা মেরু।
এগুলোকে বলা হচ্ছে মেরু, এবং এটা হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র, মানে পুরোটুকি হচ্ছে স্পিন্ডল যন্ত্র। দেন স্পিন্ডল যন্ত্রের এই পাশটা হালকা করে, এটা হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা এখানে ফেড আকারে ধারণ করবে, মানে আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা বলেছিলাম প্রোফেজ একদম লাস্টে দিকে, এই যে এটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়াসের বাইরের আবরণটা, এটা হচ্ছে নিউক্লিয়ার, মানে এইটাও নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, এই দুইটা জিনিসই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে থার্ড পার্টে। এবং এই মেরু এবং এই মেরু দুটোর মাঝামাঝি অবস্থান কোনটা? এই জায়গাটা, দুটোর মাঝামাঝি অবস্থান, এই জায়গাটাকে বলা হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। ওকে, এবং এগুলো তো আমরা জানি, এগুলোই হচ্ছে ক্রোমোজোম। এগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। এবং এই হচ্ছে একটা ক্রোমোজোম পুরোটুকু, এবং এই দুটাকে বলা হচ্ছে ক্রোমোটিড। এটা একটা ক্রোমোটিড, এটা একটা ক্রোমোটিড, এগুলোকে বলা হচ্ছে ক্রোমোটিড। এবং মাঝখানে যেই জায়গাটা দ্বারা এই ক্রোমোটিড যুক্ত আছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা দুটা ক্রোমোটিডকে একসাথে করছে, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এই যে স্পিন্ডল যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই স্পিন্ডল যন্ত্রের এই যে যে এই রেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে শোন আজানের সাউন্ড ও। তো জিনিসটা বলতেছিলাম, ক্রোমোটিড, এই ক্রোমোটিড সেন্টারে থাকে, যেটা মনে রাখবে, এটা দেখে সেন্টারে থাকছে, তার মানে সেন্ট্রোমিয়ার, এটা তো আমরা মনে রাখবো যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো তো যেটা বলছিলাম, যে এই দুটো হচ্ছে আবারও ক্রোমোটিড, এবং যেহেতু এটা সেন্টারে থাকে এবং দুইটা ক্রোমোটিডকে একসাথে যুক্ত রাখে, এই জন্য এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্টার থেকে সেন্ট্রোমিয়ার, এই কথাটা আমরা মনে রাখতে হবে। তো এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলা যখন, এগুলাকে আমরা আগে যে জেনেছি যে এগুলা হচ্ছে স্পিন্ডল তন্তু, এগুলা সাধারণত মাইক্রোটিবিউলস দ্বারা তৈরি হয়। এগুলো হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছে স্পিন্ডল তন্তু, প্রত্যেকটাকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু। এই প্রত্যেকটাকে, যেই তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত থাকবে কিছু নির্দিষ্ট, সেই সব তন্তুকে বলা হবে, কি বলা হবে? আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। তার মানে এই ক্রোমোজোমটা এই তন্তুর সাথে যুক্ত আছে, তার মানে এই তন্তুটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ঠিক আছে, যেই তন্তুটার সাথে যুক্ত থাকবে সেন্ট্রোমিয়ারটা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকবে, সেটাকে বলা হবে ট্র্যাকশন বা আকর্ষণ তন্তু। এটার আরেকটা নাম হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। কেন ক্রোমোজোমাল? কারণ ক্রোমোজোমটা এটার সাথে সংযুক্ত আছে বলে এটাকে ক্রোমোজোমাল তন্তু বলা হচ্ছে। তো এই হলো বিষয়। তো এই বিভাজনটা হওয়ার একটা পর্যায়ে এই ক্রোমোজোম গুলা আস্তে আস্তে বিষুব অঞ্চলের দিকে ধাবিত হবে। বিষুব অঞ্চল গুলো কোনটা আমরা আগেই বলেছি, এই মাঝখানের অংশটাই হচ্ছে বিষুবীয় অঞ্চল। মানে এই নিচে যদি আরেকটা ক্রোমোজোম আমরা আঁকি, ঠিক আছে, এই এই নিচের যে ক্রোমোজোম গুলো বলবে যে আমি উপরে যাব, এবং এই ক্রোমোজোম গুলো বলবে যে নিচে যাব। ঠিক আছে,
এদিকে ধাবিত হতে থাকবে। তো মোটামুটি এই হচ্ছে প্রোমেটাফেজের বর্ণনা। এবং প্রোমেটাফেজের প্রাণী কোষে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে প্রাণী কোষে এই স্পেন্ডযন্ত্র তো অবশ্যই তৈরি হবে, এবং তৈরি হওয়ার পরে প্রাণী কোষের যে সেন্ট্রিওল থাকবে, এটা সেন্ট্রিওলটা সাধারণত প্রাণী কোষে দেখা যায়, কিছু কিছু উদ্ভিদ কোষেও দেখা যায়, মানে নিম্ন জাতীয় উদ্ভিদ, মস, ফার্ন, এগুলো তো মানে সেন্ট্রিওল দেখা যায়, কিন্তু বেশিরভাগ সময় মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রাণী কোষে এই সেন্ট্রিওলটা থাকে। তো সেন্ট্রিওলটা প্রোফেজের সময় সেটা বিভাজিত হয়, এবং প্রোমেটাফেজের সময় সেই সেন্ট্রিওলটা দুভাগে বিভক্ত হয়। দুভাগে বিভক্ত হয়ে এই যে মেরু অংশ আছে এইখানে এবং এইখানে, এখানে অবস্থান করে। এটা কিন্তু প্রাণী কোষেরটা বলছি, মানে পার্থক্যটা বোঝাচ্ছি, যেটা আঁকতে পারছি না তো, মানে তোমাদের বুঝিয়ে দিই। সব একই, জাস্ট ভিন্নতা হচ্ছে সেন্ট্রিওল এখানে অবস্থান করে প্রাণী কোষে, এবং সেন্ট্রিওলের চারপাশে একটা রশ্মি দেখা যায়, বিচ্ছুরিত হয় রশ্মি। সেই রশ্মিটাকে বলা হচ্ছে অ্যাস্টার রে। এই যে এই সেন্ট্রিওল, যদি এটা আমরা সেন্ট্রিওল ভাবি, এই সেন্ট্রিওলটা এখান থেকে এর গা বেয়ে এক ধরনের রশ্মি উৎপন্ন হয় এবং বিচ্ছুরিত হতে থাকে, সেই রশ্মিটার নাম হচ্ছে অ্যাস্টার রে। তো এই হলো, তো আজকের পার্টে এতটুকুই ছিল তোমাদের জন্য। তো এই অংশটুকু তোমরা ভালো মতো পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যদি কোনো জায়গায় মানে বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এই জিনিসটা বুঝতে পারছি না। এবং এইভাবে আমরা পরবর্তী ধাপে আরেকটু জানার চেষ্টা করবো পরবর্তী কি আছে না আছে। তো এই পর্যন্তই, আজকে আল্লাহ হাফেজ।